যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ সোহেল, জেলা রাজশাহী, থানা কাশিয়াডাঙ্গা, এলাকা হরগ্রাম বাজার। এইটা আমার ভূত.com এ শেয়ার করা প্রথম ঘটনা। ভুল ত্রুটির জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি 100% সত্য ঘটনা, যার প্রত্যক্ষদর্শী আমি নিজেই। বেশি কথা না বলে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার আম্মুকে কেন্দ্র করে এবং আমার আম্মুর সাথে ঘটে যাওয়া একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। 2010 থেকে 2015 এই 5 বছর আমার আম্মু একটি এনজিওতে চাকরি করতেন। তখন আমরা ঢাকার মিরপুরে থাকতাম। যেহেতু তিনি এনজিওতে চাকরি করতেন, যার কারণে তিনি মাঝে মধ্যেই 6-7 কিলোমিটার করে হেঁটে কিস্তি কালেক্ট করতেন। যে মানুষ তখন প্রায় প্রতিদিনই 6-7 কিলোমিটার হাঁটতে পারতেন, তিনি আজ 10-15 মিনিটের বেশি হাঁটতে পারেন না। এমন কি হয়েছিল আমার আম্মুর সাথে, যার কারণে আমার আম্মুর আজ এই অবস্থা হলো? শুনতে চান? তাহলে শুনুন। 2017 সালের শেষের দিকে আমরা ঢাকা থেকে রাজশাহীতে চলে আসি। একটি বাসা ভাড়া নিই। বাসাটা কিছুটা পুরাতন ছিল। বলে রাখা ভালো, আমার আম্মুরা 3 বোন ও 2 ভাই। আমার আম্মু আর বড় খালার বাসা 5 মিনিটের রাস্তা। ছোট খালার বাসা 10-15 মিনিটের রাস্তা। আমার ছোট খালা একজন ডাক্তার, আর আমার ছোট খালা আমার আম্মুর থেকে 3 বছরের ছোট। 2 মাস পর আমার ছোট খালা আমাদের বাসায় বেড়াতে আসেন এবং আমাকে একটি সুন্দর ফুলের টব উপহার দেন। সবকিছুই ঠিক যাচ্ছিল, কিন্তু প্রায় 2 সপ্তাহ পর একদিন সন্ধ্যায় ঘটে একটি অদ্ভুত ঘটনা। আম্মু মাগরিবের নামাজ পড়ছিলেন। পাশে একটি জানালা ছিল। জানালাটি কাঠের ছিল এবং জানালাটির পাল্লাটি ছিল বাইরের দিকে। তো আম্মু যখন নামাজ পড়ছিলেন, তখন আস্তে করে গা ছমছমে শব্দ করে জানালাটি একটু ফাঁক হয় এবং তারপর জোরে করে খুলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তখন কোনো বাতাস হচ্ছিল না। তো তিনি সেটিকে সেভাবে গুরুত্ব দেননি। কিন্তু সমস্যা তখন হয় যখন প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার সময় ঠিক ওই সময়ে জানালাটা খুলে যায়। মাঝে মাঝে জানালা থেকে কে যেন টোকা দেয়, কিন্তু তারপরেও আম্মু অতটা গুরুত্ব দেননি। একদিন রাতে আম্মু বিছানায় ঘুমাচ্ছিলেন। রাত তখন আনুমানিক 2টা থেকে 2:30। হঠাৎ আম্মুর পা ধরে কে যেন টেনে নিচে ফেলে দেয়। আম্মু কিছুটা ভয় পায়, কিন্তু তিনি আমাকে জানায়নি আমি ভয় পাবো এই জন্য। এইভাবে মাগরিবে জানালা খুলে যাওয়ার পাশাপাশি রাতে আম্মুর রুম হঠাৎ কখনো অতিরিক্ত ঠান্ডা হতো, আবার কখনো গরম হয়ে যেত। আবার কখনো গভীর রাতে মশলা পেশার আওয়াজ পাওয়া যায়, কখনো কারো হাঁটার আওয়াজও পাওয়া যায়। যাই হোক, একদিন আমি গোসল করতে বাথরুমে ঢুকি। যেহেতু পুরাতন বাসা, তাই টয়লেটের পেছনে জঙ্গল থাকায় বাথরুমের ছোট জানালা দিয়ে তেমন কোনো আলো ঘরে ঢোকে না। আমি আমার মতো গোসল করছি, এমন সময় হঠাৎ কারেন্ট চলে যায়। আমার গালে কে যেন জোরে একটা থাপ্পড় মারে। আমি চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে আম্মু বাথরুমের কাছে এসে দরজার ওই পাশ থেকে বলে, কি হয়েছে? আমি বলি যে কিছু না, পায়ে লেগেছে বলে কথাটা এড়িয়ে যাই। এভাবে কিছুদিন যায়। একদিন আম্মু বারান্দায় পানি পড়ে থাকার কারণে পা পিছলে পড়ে যান। আমি শব্দ শুনতে পেয়ে আম্মুকে উঠিয়ে বিছানায় বসাই। আম্মুর পা মুচকে হাড় নড়ে গিয়েছিল, যার কারণে আম্মু 6 মাসের মতো চেয়ারে বসে নামাজ পড়েছেন। সে ঘটনার কয়েক সপ্তাহ পর একদিন মাগরিবের সময় আমি বিছানায় বসে মোবাইলে গেমস খেলছিলাম। আম্মু নামাজ পড়ছিল। হঠাৎ আমি দেখলাম আম্মু সহ চেয়ারটি মাটি থেকে প্রায় অর্ধেক হাত উঁচুতে উঠিয়ে কে যেন ফেলে দিল। আমি চোখের সামনে এটা দেখে ভয় পেয়ে যাই। তাড়াতাড়ি আম্মুকে উঠালাম। আম্মু কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছিল, আর আমিও বুঝতে পারলাম, তাই আম্মুকে সেদিনের বাথরুমে ঘটে যাওয়া ঘটনা বললাম। আর আম্মুও তার সাথে ঘটে যাওয়া ঘটনা, সব ঘটনাগুলো আমাকে বললেন। আম্মু আমাকে কিছু দোয়া শিখিয়ে দিলেন আর বললেন যে কোনো সমস্যা হলে এই দোয়াগুলো যেন পড়ি। এভাবে কেটে গেল প্রায় 2 বছরের কিছু বেশি সময়। এর মাঝে তেমন কোনো কিছু হয়নি, কিন্তু আম্মুর শরীর কিছুটা খারাপ হতে থাকে। 2019 সালের 5-6 মাস পর আমরা নতুন বাসায় শিফট হলাম। বাসা 3 তলা, যেটা আগের বাসা থেকে 2 মিনিটের রাস্তা। প্রথম 3-4 মাস কিছু হয়নি, ভাবলাম সব ঠিক হয়ে গেছে। আমি আর কয়েকজন ভাড়াটিয়া মিলে বিকালে বাসার ছাদে বসে গল্প করতাম। তবে আমরা মাগরিবের আজানের আগেই যে যার
বাসায় ঢুকে যেতাম, কেননা এই বাসার ছাদে পরিদের যাতায়াতের রাস্তা ছিল। তো একদিন আমরা গল্প করতে করতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। আজান শোনার পর আমাদের মনে পড়লো যে দেরি হয়ে গেছে। সবাই তাড়াতাড়ি করে নেমে যেতে লাগলাম। ঠিক তখন আমি দেখতে পেলাম ট্যাঙ্কির ওপরে পেছন থেকে একটা মেয়ে তার মাথার চুল বের করে উঁকি দিচ্ছে। মেয়েটার মুখ দেখতে পারিনি, কারণ মেয়েটা তার মাথা একবার বের করার সাথে সাথে আবার ট্যাঙ্কির পেছনে ঢুকিয়ে নিয়েছে, যার কারণে তার বড় কালো চুল আমি দেখতে পেয়েছি। আমি সাথে সাথে ট্যাঙ্কির পেছনে গেলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। সবাই ততক্ষণে যে যার বাসায় চলে গেছে। আমি ভাবলাম যে আমার হয়তো মনের ভুল, তাই আমি ছাদের গেট লাগিয়ে বাসায় চলে আসি। এরপর থেকে আমার সাথে আবার সমস্যা শুরু হয়। একদিন আমরা আমাদের এক আত্মীয়ের বিয়ের বাড়িতে দাওয়াত খেতে যাই। ওখানে আমার আম্মু থেকে যায়, কিন্তু আমি চলে আসি। তখন রাত প্রায় 12টা-1টা। আমি বাসায় এসে ঘুমোতে যাব, ঠিক তখনই বাথরুমের ট্যাপ থেকে পানি পড়ার শব্দ পাই। আমি কিছুটা আশ্চর্য হই, তবুও বাথরুমের গেট খুলে পানির ট্যাপ বন্ধ করে বের হতে যাব, ঠিক তখনই কে যেন আমাকে ধাক্কা দেয়। ধাক্কাটা আস্তে দেয়ায় আমি মেঝেতে পড়িনি, 2 পা সামনে চলে যাই, আর সাথে সাথে পেছনে তাকাই। তাকিয়ে দেখি কেউ নেই। একবার ভাবুন তো, রাত 1টার দিকে ফাঁকা একটা বাড়িতে আপনার সাথে এরকম হলে আপনার কেমন লাগবে? আমিও ভয় পাই, কিন্তু বিয়ে বাড়ি থেকে অনেকটা পথ এসে শরীর ক্লান্ত থাকায় আল্লাহর নাম নিয়ে দোয়া কালাম পড়ে শুয়ে পড়ি। সে রাতে আল্লাহর রহমতে আর কিছু ঘটেনি। পরের দিন সকালে আম্মু চলে আসে। কিছুদিন পর এক রাতে আমি 2টার দিকে ঘুমোতে যাব এবং ঘুমের ঘোরে একাকী বাড়ির পেছনে তেঁতুল গাছের কাছে চলে যাই এবং দেখি একটা মেয়ে সাদা শাড়ি পরে তেঁতুল গাছের উল্টো হয়ে ঝুলে রয়েছে। ঘুমের ঘোরে তার মুখ ঠিকই দেখতে পেয়েছি আমি। তার চুলটা অনেক লম্বা। আমি চোখ কচলে আবার গাছের দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আমি ঘুমের ঘোরে ভুল দেখেছি ভেবে বাসায় চলে আসি, কিন্তু এটা আমার চিন্তাতেও আসেনি যে আমি কি করে এখানে চলে আসলাম, আর কেনই বা আসলাম এত রাতে। এত কিছুর পর আমি রাতে ঘুমাচ্ছিলাম আনুমানিক 2:30-3টার দিকে। আমি স্বপ্ন দেখলাম কে যেন আমাকে বিছানা থেকে জোরে করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আমি মশারি ছিঁড়ে পড়ে গেলাম। আমার বাম হাতে প্রচন্ড ব্যথা, প্রায় সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, আর আমি নিজেকে খাটের পাশে মশারি ছেঁড়া অবস্থায় মেঝেতে আবিষ্কার করি। আর আমার বাম হাতে প্রচন্ড ব্যথা, কিন্তু এই ঘটনাটা আমি আম্মুকে বলি না। এর আরো 7-8 দিন পর আমি রাতে ঘুমাচ্ছিলাম, কিন্তু সেদিন আমি দোয়া না পড়ে ঘুমোতে যাই, যার কারণে সে রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আর আমি অনুভব করি আমার বুকের ওপর একজন অস্বাভাবিক ওজনের কেউ বসে আমাকে চাপ দিচ্ছে। সে সময় আমি কোনো দোয়া মনে করতে পারছিলাম না, কিন্তু আল্লাহর রহমতে আমার আম্মু বাথরুম করতে আসতেই আমার গোঙানির শব্দ পেয়ে তাড়াতাড়ি আমার রুমে প্রবেশ করেন, আর এই অবস্থা দেখে দোয়া কালাম আয়াতুল কুরসি পড়ে ফু দেন। আমি ভীষণ ভয় পেয়ে যাই আর আম্মুকে সবকিছু খুলে বলি। আম্মু আমাকে জিজ্ঞাসা করেন দোয়া পড়ে ঘুমিয়েছিলাম কিনা। আমি না বোধক উত্তর দিলে আম্মা আমাকে অনেক বকাবকি করেন এবং বলে দেন যে এরপর থেকে যেন এই ভুল আর না করি। এরপর থেকে আমি নিয়মিত দোয়া পড়ে ঘুমাই, আর তেমন কিছু হয় না। তবে দোয়া না পড়ে ঘুমালে আমি শুনতে পাই আম্মু আমাকে ডাকছে। এভাবে প্রায় 2 বছর কেটে যায়। এর মাঝে আমার আম্মুকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর আমার আম্মুর পায়ের অবস্থা কিছুটা খারাপ হয়ে যায়। আম্মু মাঝে মধ্যেই অসুস্থ থাকতেন। 2021-এর শেষের দিকে একদিন আমি আর আমার আম্মু রাত 11টা-12টার সময় বসে টিভি দেখছিলাম। আম্মু আমাকে বলে আমার পা ব্যথা করছে, পাটা একটু টিপে দে। পা টিপে দিলে আম্মু বলে যে পা টেপার কারণে পায়ের ব্যথা আরো বেড়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ আম্মু চিৎকার করে বলে আমার পা কে যেন নিয়ে যাচ্ছে, আমাকে ধর। আমি দেখলাম আম্মুর পা বেঁকে গেছে। আমি কোনোভাবেই সোজা করতে পারছি না। আমি খুবই ভয় পেয়ে যাই। সাথে সাথে আমার 2 খালাকে কল দেই। যেহেতু আমার ছোট খালা ডাক্তার, তাই আমি কিছুটা ভরসা পাই। তো তারা আসেন, কিন্তু একটা বিষয় আমি খেয়াল করি, আমার ছোট খালা ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি আম্মুকে দোয়া পড়ে তেল মালিশ করে দেন এবং পা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়। আমি কিছুটা অবাক হলাম এবং তেল মালিশ করার বিষয়টি জিজ্ঞেস করার সাথে সাথে খালা বলে উঠলেন ওষুধের চেয়ে এটা বেশি কাজের। ওষুধ দিলে ক্ষতি হতে পারতো, তুই বুঝবি না। যেহেতু আম্মু সুস্থই হয়ে গেছে, আমি আর কিছু বললাম না। আরো কেটে গেল 3-4 মাস। আসে 2022 সালের 8 জানুয়ারি শুক্রবার।
সেদিন আমার জন্মদিন, তাই আমরা আমার মামার বাড়িতে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাই বোনরা মিলে গল্প করতে করতে আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা তাদের শোনাই। তারা আমার সাথে মজা করে বলে, ঘটনাগুলো ভূত এফএমে পাঠালেই তো পারিস। যাই হোক, এইদিকে আমার আম্মু আমার নানিকে সব ঘটনা খুলে বলে এই 4 বছরের। আমার নানি জিজ্ঞেস করে কবিরাজ বা কোনো হুজুর দেখিয়েছিলাম কিনা। আম্মু না বোধক উত্তর দিলে নানি ভীষণ রেগে যান, বলেন এখানে কিছুদিন থাকতে। কিছুদিন পর মামা কবিরাজ নিয়ে আসে। কবিরাজ আমাদের কাছ থেকে সব শুনে 1 সপ্তাহ সময় নেন এবং জানান 1 সপ্তাহ পর তিনি আমাদের বাসায় আসবেন। 1 সপ্তাহ পর কবিরাজ সকালে আমাদের বাসায় আসে এবং বলে আজকে মাগরিবের পর আমি আসব, তারপর কাজ শুরু করব। মাগরিবের পর কবিরাজ আসলো এবং কাজ শুরু করতে লাগলো। তখন কবিরাজ যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কবিরাজ বলল, তোমার আম্মুর ওপর কালো জাদু করা হয়েছে। তোমার খালা যে টপ দিয়েছিল সেটি কই? আমরা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম। পরে আনতে গেলে জানতে পারি ওইটা নতুন ভাড়াটিয়া আসার কারণে বাড়িওয়ালা ফেলে দিয়েছে, তাই আর সেটা ফেরত পাওয়া হয়নি। কিন্তু কে করেছে বা কেনই বা করেছে তিনি প্রথমে বলতে চাননি। পরে বারবার জিজ্ঞেস করার ফলে তিনি কিছু খুলে বলেন, যা শুনে আমাদের গা শিউরে ওঠে। তোমার আম্মুর ওপর কালো জাদু করেছে তোমার ছোট খালা। সম্পত্তির লোভে পড়ে তোমার ছোট খালা এই জঘন্য কাজটি করেছে। কাজটি করতে তিনি তোমাদের বাসায় বেড়াতে এসেছিলেন, যেটা ছিল একটা বাহানা তোমাকে সেই টপটি দেওয়ার জন্য। সেই টবের মধ্যে একটি তাবিজ ছিল। সেই তাবিজের কারণে এত সমস্যা। যেহেতু তোমাদের কাছে টপটি নেই, তাই আমাকে এখন জিন চালান দিয়ে সেটি খুঁজে বের করতে হবে। তারপর 20-25 মিনিট পর কবিরাজ জিন চালানের মাধ্যমে তাবিজটি পেতে সক্ষম হন এবং তাবিজ খুলে দেখেন ভেতরে 3টি জিনিস: আমার আম্মুর মাথার চুল, আমার জামার কিছু অংশ এবং একটি কাগজ। কাগজটা 50-60% নষ্ট হয়ে গিয়েছিল। কাগজে কিছু উল্টো করে আয়াত লেখা ছিল এবং একটি পুতুলের চিত্র আঁকানো ছিল, যার বাম সাইডে কিডনিতে ক্রস চিহ্ন দেয়া আর বাম পায়ে ক্রস চিহ্ন দেয়া ছিল, আর পাশে লেখা ছিল মরণ। এই দেখে আমরা ভীষণ ভয় পেয়ে যাই। কবিরাজকে কিছু বলার আগে কবিরাজ যা বলেন সেটা শুনে আমাদের বুক কেঁপে ওঠে। এই কাগজের সাথে তোমার আম্মুর জীবন সীমা বেঁধে রাখা হয়েছিল। এই কাগজ যদি আর 1 বছর এইভাবে থাকতো তাহলে শেষ হয়ে যেত, আর তখন তোমার আম্মু মারা যেত। তোমার আম্মুর কিডনি 75% নষ্ট হয়ে গেছে, আর তোমার আম্মুর পায়ের অবস্থা মোটামুটি। তোমার ছোট খালা চেয়েছিল তোমার আম্মুর পা আর কিডনি নষ্ট করে তোমার আম্মুকে মেরে ফেলতে, আর একটু দেরি করলেই সব শেষ হয়ে যেত। আর তোমার ছোট খালা তো কাউকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করায়নি, তিনি নিজে ব্ল্যাক ম্যাজিক করেছেন। তোমার খালা আজ থেকে 27 বছর আগে, যখন তোমার খালার বয়স 10 বছর, তখন থেকে তিনি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেন। তোমার ছোট খালার বয়স যখন 7 বছর ছিল, তোমার আম্মুরা তখন 3 বোন একসাথে নদীর ধারে ঘুরতে গিয়েছিল। সেই নদীতে হিন্দুরা তাদের কালী পূজার সময় তাদের কালী মাকে সেই নদীতে ডুবাতো। নদীর পানি শুকানোর কারণে সেই কালী মূর্তিটি নদীর পাড়ে অদ্ভুতভাবে অক্ষত অবস্থায় মাটির সাথে মিশে থাকে আর নদীর পানি নিচে নেমে যায়। ওই মূর্তির সাথে একটা খারাপ জিন ছিল। ঠিক ওই পাড়ের নিচেই তোমার ছোট খালা দাঁড়িয়ে, তোমার আম্মু অন্য একটা সাইডে তখন দাঁড়িয়ে। তখনই তোমার ছোট খালার ওপর ওই পাড় ভেঙে পড়ে আর ওই কালী মূর্তিটি তোমার ছোট খালার ওপর পড়ে যায়। তোমার আম্মু আর তোমার খালা এই ঘটনা দেখে দৌড়ে তোমার ছোট খালার কাছে যেয়ে তাকে টেনে তোলে। তারা 3 জন ছোট থাকার কারণে কেউ তাকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু তোমার ছোট খালার মধ্যে সেই মূর্তির সাথে থাকা খারাপ জিনটি ভর করে। প্রথমে কেউ বুঝতে পারে না। পরের দিন একটা 7 বছর বয়সী মেয়ে যখন 11 লিটার পানি একা খেয়ে ফেলে, বাড়ির 1 হাঁড়ি খাবার একা খেয়ে ফেলে, তখন সবাই ভয় পেয়ে যায় আর একটা কবিরাজ দেখায়। কিন্তু তোমার আম্মুরা বাড়ির কাউকে এটা বলেনি তাদের সাথে গতকাল কি হয়েছিল, যার কারণে বাড়ির সবাই আসল ঘটনা জানতে পারেনি। কবিরাজ অনেক চেষ্টা করেও সেই জিনকে তোমার খালার কাছ থেকে আলাদা করতে পারেনি, কারণ জিনটি ছিল অসম্ভব শক্তিশালী। জিনটা কারো ক্ষতি করেনি, আবার কবিরাজ জিনটির সাথে পেরেও ওঠেননি, যার কারণে জিনটি তোমার খালার সাথেই থেকে যায়। এবং এই জিনের সাহায্যেই তোমার খালা এই ব্ল্যাক ম্যাজিক করেছে। এই জিনটা এখনো তোমার খালার সঙ্গে আছে। এই বলে কবিরাজ তার কথা শেষ করে। তারপর কবিরাজ সেই তাবিজ কাগজ সবকিছু নষ্ট করে দিতে সক্ষম হয়। আম্মুকে ঝাড়ফুঁক করেন আর কিছু আমল দেন, এবং আমার আম্মু আস্তে আস্তে আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে যান। কিন্তু আমার আম্মু আর আগের মতো বেশি হাঁটতে পারেন না, কারণ আম্মুর বাম পায়ের সমস্যাটা থেকে গেছে আর আম্মুর কিডনি 75% নষ্ট হয়ে গেছে।
সম্পত্তির লোভে আমার আপন খালা এমনটা করতে পারে সেটা আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। এই ছিল আমার ঘটনা। খালা সেই ঘটনার পর থেকে পলাতক। ভালো লাগলে পড়ে শোনাবেন। জানি না ঘটনাটা কতটুকু ভয়ের ছিল, কিন্তু এই ঘটনাটা আমার আম্মুর জীবনকে তছনছ করে দিয়েছে। আল্লাহ আপনাকে ভালো রাখুন রাসেল ভাই। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। ঘটনাটি সিলেক্ট হলে জানাবেন, না হলেও জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। ভূত.কমের ৩য় বছর পূর্ণ করার জন্য আপনাকে ও সমগ্র টিমকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা জানাই। ইনশাল্লাহ এভাবেই প্রতি বছর যেন ভূত.কম এগিয়ে যায়। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করি। মরা আগলে বসে আছি। রাত তখন কত আন্দাজ নেই, তবে গভীর রাত্রি পেরিয়ে গেছে তা নিশ্চিত। বৃষ্টিটা থামলেও মাঝে মাঝে কনকনে হাওয়া রীতিমতো কাঁপিয়ে তুলছিল। এর মাঝে আশেপাশের ঝোপঝাড় থেকে অনবরত শিয়ালের ডাক বুকের ভেতর যেন আঁচড় কাটছিল। এমন সময় হঠাৎই বুড়িগঙ্গার দিক থেকে পানি থেকে ঝপঝপ করে কিছু উঠে আসার একটা শব্দ পেলাম। ঠিক তার পর মুহূর্তেই ঠাহর করলাম বৃষ্টি ভেজা পাড়ির কর্দমাক্ত পানি জমা জায়গায় ছলাৎ ছলাৎ পায়ের শব্দ ক্রমশ এগিয়ে আসছে। এদিকে কুকুরগুলো আচমকাই একটু দূরে সরে গিয়ে শেষবারের মতো একটু গর্জন করে ঘর ঘর করে যেন লেজ গুটিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ডোমটা যে এতক্ষণ কি করছে ঘরের মধ্যে কে জানে। হাড় কাঁপানো ঠান্ডাটা এখন আর অনুভব করছি না। মনে হচ্ছে ভয়ে ঘামে ভিজে গেছে শরীরটা। তারই মাঝে হঠাৎই মনে হলো বারান্দার কোনায় কেউ যেন বসে আছে। ছায়া মূর্তিটা হালকা চাঁদের আলোতে অস্পষ্ট বোঝা যাচ্ছিল। সাদা চাদর বা কাপড় দেয়া সেই অবয়বটি ধীর স্বরে হঠাৎই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ততক্ষণ পর্যন্ত আমি ও রমেশের মৃতদেহ ব্যতীত আর কেউ ছিল না সেখানে। তাহলে হঠাৎ এ কোথা থেকে আবির্ভাব হলো? বুকের ঢিপ ঢিপটা কয়েকশো গুণ বেড়ে গেছে। এরই মাঝে হঠাৎ একটা দমকা হাওয়া দেয়, আর সেই সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি। তার ফলে সৃষ্ট আলোতে কয়েক মুহূর্ত যে ছবিটা আমার চোখে পড়লো তা দেখে রীতিমতো আমি আতঙ্কে চিৎকার করে উঠি। এ কি? এ তো রমেশ। আমি ঠিক দেখছি? এসব কি হচ্ছে আমার সাথে? আমি চিৎকার করে চোখ বন্ধ করি। ঠিক সেই মুহূর্তে অদূরে শ্মশানের গেটের কাছ থেকে মৃদু শ্যামা সঙ্গীতের কণ্ঠস্বর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সুকান্ত মাইতি। আজ যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার এক ছোট ভাই ভূত.কমের একজন একনিষ্ঠ শ্রোতা বাংলাদেশের সিরাজগঞ্জের শাহাদাতপুর থেকে এমডি লাবুল হোসেন লাবু সংগ্রহ করে দিয়েছে। ঘটনাটি সে তার বন্ধু চঞ্চলের কাছ থেকে শুনেছে। লাবু বলে, ভাইয়া চঞ্চল আমাকে বলে যে সে এই ঘটনাটি তার বাবার কাছ থেকে শুনেছে। এই ঘটনাটি তার প্রপিতামহ অর্থাৎ তার বাবার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তার বাবা জানায় এই ঘটনাটি তিনি আজ থেকে প্রায় ৪৫-৪৬ বছর আগে তার দাদুর কাছ থেকে শুনেছিলেন। ওনার পিতামহ স্বর্গত দীনবন্ধু দত্ত, ঘটনার সময় তখন ওনার বয়স ওই ১৭ কি ১৮ হবে। সালটা সম্ভবত ১৯২২ কিংবা ২৫। এই ঘটনাটিতে উল্লেখিত সেই সময়কার ঢাকার কিছু কিছু অঞ্চলের নাম যা এত বছর পর আদৌ আছে কিনা কে জানে। ভাইয়া, আমি আপনাকে বললাম, আপনি আপনার মতো করে গুছিয়ে লেখেন বলে লাবু ঘটনাটি বলতে শুরু করে। যেহেতু ঘটনাটি স্বর্গীয় দীনবন্ধু বাবু তার মতো করে চঞ্চলের বাবাকে বলেছিলেন, তাই আমিও ঘটনাটি তার ভাষায় বর্ণনা করলাম। দীনবন্ধু বাবু বলতে শুরু করলেন।
আমাদের আদি বাড়ি ছিল বরিশাল জেলার জগৎপট্টি গ্রামে। তোর প্রপিতামহ অর্থাৎ আমার বাবা দর্প নারায়ণ দত্ত ছিলেন কবিরাজ। আমার বয়স যখন 11 তখন তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। আমাদের শরিকি বাড়ি ছিল, তার অল্প কিছু জমি জমাও ছিল, তাই বাবা মারা যাওয়ার পরও কোন রকম সংসার চলে যেত। কিন্তু সেটাই তো সব নয়, বাকি খরচের কি হবে, বিশেষ করে পড়াশোনার কি হবে। আমি ছিলাম সব থেকে বড়, আর আমার নিচে আরো 3 বোন। বাবার ইচ্ছে ছিল যে আমাদের 4 জনকেই লেখাপড়া শেখাবেন, অথচ এখন তার কি হবে। এইসব চিন্তা আমাকে ওই 11-12 বছর বয়সেই সাবালক করে তুলেছিল। আমার প্রাইমারি পরীক্ষার ফল খুব ভালো হয়েছিল, কিন্তু পরবর্তীতে উচ্চ শিক্ষায় পড়াশোনা করতে বইপত্রের জন্য পর্যাপ্ত টাকা ছিল না। তাই গ্রামের এক দূর সম্পর্কের কাকা আমার রেজাল্ট নিয়ে ঘুরে ঘুরে অবশেষে ঢাকায় একটি স্কুল কর্তৃপক্ষকে ফ্রিশিপের জন্য রাজি করান। স্কুল কর্তৃপক্ষ পাঠ্যপুস্তক ও অন্যান্য সুবিধা দিতে রাজি হলেন। শর্ত একটাই, পরীক্ষার ফল প্রতি বছর খুব ভালো হতে হবে। তারপর সেই কাকাই ঢাকায় মালিটোলায় রাজতন্ত্র হিন্দু হোস্টেলে আমার থাকার ব্যবস্থা করেন। হোস্টেল কর্তৃপক্ষ সব শুনে টুনে আমার জন্য রেট কিছুটা কমিয়ে দেন। এরপর সেই প্রথম 11 বছর বয়সে আমি গ্রাম থেকে ঢাকায় চলে এলাম পড়াশোনার জন্য। ওই কাকার কাছে আমার কৃতজ্ঞতার সীমা নেই। উনি আমাকে ঢাকায় কতগুলো টিউশনিও জোগাড় করে দিয়েছিলেন। টিউশন মানে কিছু শিশুদের অ আ ক খ ABCD 1 2 3 4 শেখানো। তখন ওই 11-12 বছর বয়স থেকেই আমার রুটিন ছিল এইরকম: সকালে উঠেই একটা টিউশনিতে যাওয়া, তারপর মেসে ফিরে খেয়ে স্কুলের দিকে দৌড়ানো, আবার স্কুল থেকে ফিরে এসে টিউশনির জন্য দৌড়, 3টে টিউশনি সেরে রাত 9টায় হোস্টেলে ফিরে ভাত খেয়ে রাত 1টা-1:30টা পর্যন্ত নিজের পড়া তৈরি করা। এই পরিশ্রমের ফল ও ধীরে ধীরে পেতে থাকে। হোস্টেলের ভাড়া চুকিয়েও দেশে বিধবা মাকে কিছু টাকা পাঠাতে পারতাম। ছুটি ছাটায় মাঝে মাঝে দেশেও যেতাম। স্কুলে আমার 2জন খুব ভালো বন্ধু হয়েছিল, অধীর দত্ত ও রমেশ কান্তি। 2জনের বাড়ি ছিল ঢাকার নারিন্দায়। পাশাপাশি বাড়ি না হলেও কাছাকাছি বাড়ি ছিল তাদের। আমি মাঝে মধ্যেই যেতাম 2 বন্ধুর বাড়ি। ওদের বাড়িতে খুব আদর যত্নও পেতাম। স্কুলের ফলাফলও বেশ ভালো হচ্ছিল। শিক্ষকগণ ও হেডমাস্টার মশাই আমার উপর সন্তুষ্ট ছিলেন। এইভাবে কেটে গেল 4-4টা বছর। আমরা 3 বন্ধু তখন ফার্স্ট ক্লাসে। পড়াশোনার চাপ বেড়েছে। ম্যাট্রিক পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। সকালে টিউশনিটা ছেড়ে দিয়েছি, কারণ পড়াশোনার চাপ বেড়ে গিয়েছিল। তখন শীতকাল। একদিন স্কুলে গিয়ে দেখি যে অধীর ও রমেশ কেউ স্কুলে আসেনি। এমনটা সচরাচর হয় না। যাই হোক, স্কুল থেকে সবে হোস্টেলে ফিরেছি, এমন সময় দেখি অধীর হন্তদন্ত হয়ে হোস্টেলে হাজির হলো। তাকে দেখেই বুঝলাম যে কিছু একটা বিপদ হয়েছে। অধীর কাঁদতে কাঁদতে বলল, ভাই, রমেশ সকাল থেকে ভেদ বমিতে অর্থাৎ কলেরায় আক্রান্ত হয়েছে। চিকিৎসা চলছে, কিন্তু প্রাণের আশা ক্ষীণ। কি হবে ভাই, কিছুই বুঝতে পারছি না। অধীর সকাল থেকে ওখানেই ছিল, তাই আজ স্কুলে আসতে পারেনি। এই শুনে আমি হতবাক হয়ে যাই। মাথায় যেন বজ্রপাত হলো। অধীরের সাথে আমিও তৎক্ষণাৎ দৌড়ালাম রমেশের বাড়ি। গিয়ে দেখি চিকিৎসা চলছে, কিন্তু জীবনের আশা অতি ক্ষীণ। তখনকার দিনে কলেরায় বিশেষ কোনো ওষুধ ছিল না, অ্যান্টিবায়োটিক তখনও আবিষ্কার হয়নি। চিকিৎসকের সব প্রচেষ্টা ব্যর্থ করে রাত 8টায় রমেশ চিরকালের মতো চোখ বুঝল। কান্নাকাটি, শোক, বিলাপ এসবের মধ্যেও সমস্যা দেখা দিল যে মৃতদেহের সদ্গতি কিভাবে হবে। একে শীতকাল, তারপর টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। তার চেয়েও বড় কথা, কলেরায় মৃত্যু। তাই শ্মশানের ঘাটে কাজের জন্য লোক জোগাড় করা দুষ্কর হয়ে উঠল। আমি আবার হোস্টেলে ফেরত গিয়ে কয়েকজন বন্ধু বান্ধবকে রাজি করালাম। 5 জন রাজি হলো। শেষে ওই 5 জন বন্ধু, অধীর, আমি এবং রমেশের এক মাস্তুতো দাদা সত্যেন্দ্রনাথ, এই 8 জন মিলে রাত প্রায় 10:30টা নাগাদ সব নিয়ে বের হলাম। ঠিক হলো যে মণি খেমটাওয়ালির শ্মশান ঘাটেই দাহ কার্য সম্পন্ন করব। এই শ্মশান ঘাটটি বেশ দূরে। রাত বাড়ছে, আকাশে মেঘের ঘন ঘটা, তার উপর টিপটিপ করে বৃষ্টি বয়েই চলেছে। আমরা হাঁটছি আর হাঁটছি। অন্ধকার রাস্তা, দূরে একটা তেলের বাতি অতি অন্ধকার দূর করার বদলে যেন আরো বাড়িয়ে তুলছে।
মাঝে মাঝে এক একটা ছ্যাকড়া গাড়ির দেখা পাওয়া যাচ্ছে। রাস্তা জনমানব শূন্য। হাঁটতে হাঁটতে এসে পড়লাম লালবাগে। লালবাগের কেল্লার পাশ দিয়ে পথ। আমি চুপচাপ চলছি। কেল্লা পার হয়ে একটা উঁচু ও সরু রাস্তা ধরে পৌঁছালাম শ্মশানে। বুড়িগঙ্গার তীরে শ্মশান, কিন্তু নদী বেশ খানিকটা নিচে। মরাটাকে যতটা সম্ভব নদীর পাড় ঘেঁষে রাখা হলো। ততক্ষণে বৃষ্টি থেমেছে, মেঘও সরেছে। হালকা চাঁদের আলো অন্ধকারে সামান্য ফিকে করে তুলেছে। শ্মশানের মাঝে কোনো কোনো জায়গায় জল জমে আছে, আর তার ওপর ফিকে চাঁদের আলো পড়ে কেমন অদ্ভুত দেখাচ্ছে। সব রাখা হলো। তার একটু দূরে ডান দিকে একটা ছোট মন্দির আকৃতির কিছু দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখলাম মন্দির। মন্দিরের মধ্যে মনে হলো প্রদীপ জ্বলছে। বন্ধ কপাটের বাইরে থেকে ভেতরের স্তিমিত আলোয় আভাস পাওয়া যাচ্ছে। বোধহয় শ্মশানকালীর মন্দির। শ্মশানে আর কোনো আলো নেই। সেদিন দাহ করার জন্য আর কোনো দেহ আসেনি, তাই অন্য কোনো চিতাও জ্বলছে না। তাই লোকজনও কেউ নেই। শ্মশান একেবারে জনমানব শূন্য। বাঁ দিকে কিছুটা দূরে দুটো কুটির। সতেনদা বললেন যে একটায় শ্মশানের ডোম থাকে, আর একটায় থাকে মরি পোড়া বামুন, যে শেষকৃত্য করে। যাই হোক, দুজনকে অনেক ডাকাডাকি করে বাইরে বের করা হলো। ডোম বাবাজি তখন নেশা করে অন্য লোকে বিচরণ করছে। তার পক্ষে দাঁড়ানো অবধি মুশকিল হয়ে পড়েছিল। বামুন ডোমের দিকে তাকিয়ে বললেন, ওর তো এখন কাজ নেই, ও এখন এখানেই থাকুক। আপনারা বরং দেহটাকে বারান্দায় তুলে দিন এবং আপনাদের মধ্যে একজন সব স্পর্শ করে বসে থাকুন এখানেই। আর বাকিরা আমার সঙ্গে আসুন। কাঠ আর অন্য জিনিসপত্রের ব্যবস্থা করতে হবে, তার জন্য একটু দূরে যেতে হবে। চলুন তাড়াতাড়ি। সতেনদা বললেন, দিনু, তুই তাহলে এখানে থাক, আমরা সব জোগাড় করে যত তাড়াতাড়ি পারি আসছি। এরপর তারা বামুনের সাথে চলে গেলেন। আমি সব দেহ স্পর্শ করে বসে রইলাম। তারা চোখের আড়াল হওয়া মাত্র ডোম বাবাজি মর্মান্তিক কাশি কাশতে কাশতে বললেন, বাবু, আপনি বসুন, আমি একটু ঘুরে আসছি। কোনো ভয় নেই আপনার, মায়ের মন্দির আছে পাশে। এই বলে ডোম বাবাজি নিজের কুটিরের দিকে এগিয়ে গেলেন। বুঝলাম যে তিনি হয়তো নিদ্রা দেবীর আরাধনা করবেন। আমি চুপচাপ সব দেহ স্পর্শ করে বসে রয়েছি। বসে বসে চারিদিক দেখছি। দূরে বুড়িগঙ্গা নদী বয়ে চলেছে। মাঝ নদীতে একটা নৌকা দেখলাম, পাল তুলে যাচ্ছে সেটা। নদীর ওপারে গাঢ় অন্ধকার। হাওয়ার শব্দ ছাড়া সমস্ত শ্মশানে আর কোনো শব্দ নেই। আমার মনে হতে লাগলো যে সারা বিশ্ব চরাচরে আমি একা বসে আছি, প্রিয় বন্ধুর মৃতদেহ স্পর্শ করে। আচ্ছা, রমেশ তো এখন দেহাতীত। ও কি এখন এখানে উপস্থিত আছে? ও কি আমাকে দেখতে পাচ্ছে? ও অসময়ের মৃত্যুতে আমি যে কতটা ব্যথিত তা কি ও অনুভব করতে পারছে? এমন সময় হঠাৎই এক ঝলক ঝোড়ো হাওয়া বুড়িগঙ্গার দিক থেকে ধেয়ে এলো। তার ফলে সব আচ্ছাদন উড়ে গেল। এর ফলে রমেশের মুখ মুহূর্তের জন্য উন্মুক্ত হয়ে যায়। মৃত্যুর পরে মানুষের মুখ যে ধীরে ধীরে এই রূপ নিতে পারে তা আমার জানা ছিল না। চাঁদের যেটুকু আলো আসছিল তাতে এই মুখটা ভীষণ ফ্যাকাশে লাগছিল। আমি চমকে উঠে চোখ বন্ধ করে হাত বাড়িয়ে আবার ওর মুখের ওপরের সব আচ্ছাদন বস্ত্র টেনে দিলাম। আমার খালি মনে হচ্ছিল রমেশ নিজের উপস্থিতি জানান দিয়ে গেল। খানিক বাদে একটু দূর থেকে খসখস শব্দ শুনতে পেলাম। মানুষের পায়ের আওয়াজ মনে হচ্ছে। শব্দটা আরেকটু কাছে আসতে দেখলাম যে তিনটে কুকুর এগিয়ে আসছে। আবছা অন্ধকারে তিনটি কুকুরের রং কালো বলে মনে হলো। কুকুর তিনটে আমার কাছে এসে দাঁড়ালো। চোখগুলো যেন আগুনের মতো জলজল করছে। এতে অবশ্য আমার বিশেষ কিছু মনে হলো না, কারণ রাত্রিবেলা এরকম জন্তু জানোয়ারের চোখে কোনো আলো প্রতিফলিত হলে জলজল করে জ্বলে ওঠে। আর এক্ষেত্রে ডোম বাবাজির ঘর থেকে আসা মৃদু বাতির আলো যে ওই কুকুরগুলোর চোখে প্রতিফলিত হচ্ছে তার বুঝতে বাকি রইল না। আর ছোটবেলায় মার কাছে শুনেছি এইসব শ্মশানে যে কুকুরগুলো থাকে তার নাকি সব শ্যাংকাল ভৈরবের বাহন, তাই কোনো ভয় ছিল না। কুকুর তিনটে আমাকে ও সব দেহকে কয়েকবার প্রদক্ষিণ করে, তারপর আমার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। কখনো মাথা নাড়ছে, কখনো জিব্বার করছে। কেটে গেল আরো কিছু সময়। খানিকক্ষণ পর আবার পদধ্বনি শুনি। শ্মশানের দিক থেকে কেউ এগিয়ে আসছে মনে হলো। সেই শব্দ শুনে কুকুর তিনটে কেউ কেউ করতে করতে আশ্চর্যজনক ভাবে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। একটু পরেই আমার থেকে খানিকটা দূরে হাজির হলো তিনটে মনুষ্য মূর্তি। মালকোচা মেরে ধুতি পরা, খালি গা, মুখের হাবভাব কিরকম ভীষণ তা মুখে বলে বোঝানো যাবে না। হাতে মোটা লাঠি। তবু আমি প্রথমে ভয় পাইনি, ভেবেছিলাম শ্মশানেরই কোনো সহকর্মী হবে হয়তো। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কারা?
প্রথমে কোনো উত্তর দিল না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কে তোমরা? শবদাহের আয়োজন কি হয়ে গেছে? এবার তারা আচমকা এক বিকট শব্দে হেসে উঠল। উফ, কি অপার্থিব আর ভয়ানক সেই হাসির শব্দ! আমার কান মনে হয় ফেটে যাবে। হাসি থামলে দেখি তারা ডান হাত দিয়ে শবদেহের দিকে ইঙ্গিত করে এমন একটা ভাবে হাত নাড়ছে, মনে হলো যেন শবদেহকে নিজেদের কাছে উঠে আসতে বলছে। ভয়ে আতঙ্কে তখন আমার হৃৎপিণ্ড যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। বিপদের উপর বিপদ এই হলো যে হঠাৎই খেয়াল করলাম বারান্দায় কেউ এসে বসেছে। অদ্ভুত বিষয় হলো এটাই, মানুষ বা অবয়ব সাদা চাদর বা কাপড় পরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একই তো দত্তাকায় 3 মূর্তি, তারপর কেই মানুষটা এরকম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে? ঠিক সেই সময় বুড়িগঙ্গার দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া এসে মুহূর্তের জন্য মানুষটার মুখ থেকে কাপড়টা উড়িয়ে দেয়, এবং ঠিক সেই সময় আকাশের বিদ্যুৎ ঝলকানিতে এক মুহূর্তের জন্য যে ছবিটা আমার চোখে পড়ে তা দেখে আমি রীতিমতো আঁতকে উঠি, চিৎকার করে উঠি, রমেশ! এদিকে দেখলাম ওই মূর্তিগুলো এখন রমেশ রূপী সেই অবয়বটিকে আঙুল দেখাচ্ছে। অপরদিকে দেখলাম নদীর দিক থেকেও 3টে মনুষ্য মূর্তি পানি থেকে উঠে এগিয়ে আসছে, তাদের হাতেও লাঠি। প্রচন্ড ভয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আতঙ্কে মাথা ফাটার উপক্রম, মনে হলো এবার বোধহয় জ্ঞান হারাবো। এদিকে কুকুরগুলো তখনও গর্জন করতে করতে লেজ গুটিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক সেই সময় আমার কানের খুব কাছে ধীরে হলেও কারোর কণ্ঠস্বর ভেসে এলো শ্মশানের গেটের কাছ থেকে। মনে হলো কেউ যেন গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে আসছে। এমন সময় আচমকাই দেখি যে এই গানের গুনগুনানি কানে আসা মাত্রই নদীর দিক থেকে যারা আসছিল তারা দাঁড়িয়ে পড়লো, আর আমার কাছে যে 3 জন দাঁড়িয়ে ছিল তারাও একটু পিছিয়ে গেল। রমেশ রূপী অবয়বটি ততক্ষণে অদৃশ্য হয়েছে। আমি একটু পরেই বুঝলাম যে গানটি আসলে শ্যামা সঙ্গীত ছিল। কেউ শ্যামা সঙ্গীত গাইতে গাইতে এদিকে আসছেন। একটু পরেই তাকে দেখতে পেলাম। ওই আবছা আধারেও তাকে দেখে মনে হলো যে বেশ সৌম্য চেহারা, সাদা ধুতি পরা, খালি গা, গলায় উপবিত। তাকে দেখে মনে বেশ ভরসা পেলাম। আমাকে দেখে তিনি গান থামিয়ে যেন একটু বিস্মিত হলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এত রাতে এই শ্মশানে তুমি কে বাবা? ব্রাহ্মণ বুঝতে পেরে আমিও বললাম, প্রণাম মহাশয়। অবশ্য শুধু ব্রাহ্মণ বলেই নয়, সেকালে বয়স্ক মানুষদের প্রণাম জানানোই রীত ছিল। তিনি আশীর্বাদ করলেন, দীর্ঘায়ু হও বাবা। এরপর আমার কাছে এসে সব শুনে বললেন, খুবই দুঃখের কথা যে তোমার বন্ধু এই কম বয়সে চলে গেল। কালী বেটির কি ইচ্ছা ছিল কে জানে। তবে দুঃখ করো না বাবা, তোমার বন্ধুর এই জন্মের কর্মভোগ এটুকুই ছিল হয়তো, তা পূরণ করে সে চলে গেছে। তবে তোমার ওপর আমি খুব খুশি হয়েছি বাবা, তুমি এই বন্ধুর কর্তব্য করেছো। জানো তো বাবা, আমাদের শাস্ত্রে আছে, উৎসবে, সুখ দুঃখে, দুর্ভিক্ষে, রাজভোগে সবিতেই বন্ধু থাকলেও শ্মশান যাত্রায় যে বন্ধু সাথ ছাড়ে না সে প্রকৃত বন্ধু। এমন সময় তার নজরে পড়ল আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা 3 মূর্তির দিকে এবং নদীর দিক থেকে আসা 3 মূর্তির দিকে, যারা বুড়িগঙ্গার দিক থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে ছিল। ওদের দেখে সেই ব্রাহ্মণ হঠাৎই রেগে গেলেন। রেগে গিয়ে তাদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, মরা, তোরা এসে জুটেছিস সেখানে? তবে এত তাড়াতাড়ি? আগে দাহটা হতে দে, তারপর আসিস। ও ছোট ছেলে, ভয় পাচ্ছে তোদের দেখে। তোদের সেটুকু কাণ্ড জ্ঞান নেই। যা, দূর হ শিগগিরই। এই শুনে বুড়িগঙ্গার দিক থেকে আসা মূর্তিগুলো নদীর দিকে পেছাতে পেছাতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আর আমার কাছে যে 3টি ছায়া মূর্তি দাঁড়িয়ে ছিল তারাও ধীরে ধীরে পেছনে হটে অন্ধকারে মিলিয়ে গেল। এবার সেই ব্রাহ্মণ বললেন, এগুলো দিন দিন বড় পাজি হয়ে উঠেছে। স্থান, কাল, সময়ের কোনো জ্ঞান নেই। কালী বেটিকে বলতে হবে এর কিছু একটা বিহিত করতে। যাকগে, তুমি চিন্তা করো না, তোমার লোকজন সব অল্পক্ষণের মধ্যে আসছে, ভয় পেও না বাবা। এই বলে মন্দিরের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, ওই কালী বেটি যতক্ষণ আছেন ততক্ষণ কোনো ভয় নেই। তোমরা কিন্তু বাবা দাহ করে ফেরার সময় কালী বেটিকে প্রণাম করে যেও, এবং কালী বেটিকে বলো উনি যেন তোমার বন্ধুকে ওনার নিজের কোলে স্থান দেন। আমি এখন চলি। এই বলে তিনি দ্রুত পদে মন্দিরের দিকে চলে গেলেন এবং মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকে গেলেন। তারপর ভেতর থেকে দরজা ভিজিয়ে দিলেন। এই সব দেখে বুঝলাম যে তিনিই মন্দিরের পূজারী। এর প্রায় মিনিট 10 পরেই সবাই ফিরে এলেন কাঠ আর শেষকৃত্যের দ্রব্যাদি নিয়ে। বুড়িগঙ্গার তীরে চিতা সাজানো হলো।
শ্মশানের বামুন শাস্ত্রবিহিত কার্যাদি করলেন। তারপর চিতায় অগ্নি প্রদান করা হলো। আমার মন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি খানিকটা দূরে চুপচাপ চোখ বন্ধ করে বসে রইলাম। কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছা করছিল না। অন্যরা আমার মনোভাব বুঝতে পেরে আমাকে একা থাকতে দিয়েছিল। শুধু অধীর চুপচাপ আমার পাশে বসেছিল। সপ্তাহ শেষ হয়ে গেলে বুড়িগঙ্গা থেকে জল এনে চিতায় ঢেলে দেওয়া হলো। চিতাগ্নি যখন নির্বাপিত হলো ততক্ষণে ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত। তারপর যথারীতি অস্থি ও নাড়িভুড়ি বুড়িগঙ্গায় বিসর্জন দেওয়া হলো। এরপর অবসর পেয়ে আমি ডোম বাবাজিকে রাতের ওই মূর্তিগুলোর কথা বললাম, কিন্তু সে বেটা আমার কথা শুনে হেসেই উড়িয়ে দিল। মুচকি এসে বলল, খোকা বাবু, কাল রাত্রে আপনি একলা ছিলেন তো, তাই বোধহয় যমদূতরা আপনার কাছে এসেছিল। ওরা আপনার কোনো ক্ষতি করতো না। এত দুঃখের মধ্যেও আমার মনে হলো ওই ডোম বাবাজিকে ধরে দুখা লাগিয়ে দিই। কাল ওই ব্রাহ্মণ পূজারী মশাই ঠিক সময়ে না এলে আমি হয়তো আতঙ্কে ভয়ে মারা পড়তাম। সত্যেন্দা ডাকলেন, দিনু, অধীর, চল এবার যাওয়া যাক। আমি বললাম, দাদা চলুন একবার মাকে দর্শন করে যাই। ঠিক সেই সময় কিছুটা বিস্মিত হয়ে শ্মশানের বামুন বললেন, আচ্ছা একটু দাঁড়ান, আমি ঘর থেকে মন্দিরের চাবিটা নিয়ে আসি। আমি বললাম, মানে মন্দিরের চাবি দিয়ে কি হবে? মন্দিরের পূজারী মশাই তো মন্দিরের ভেতরে আছেন। মন্দিরের দরজা তো ভেতর থেকে বন্ধ। ওনাকে ডাক দিন, উনি দরজা খুলে দেবেন। আমার কথা শুনে অবাক হয়ে শ্মশান ব্রাহ্মণ বললেন, সে কি, তা কি করে সম্ভব? মন্দিরের পূজারী মশাই তো প্রায় 1 মাস হলো দেহ রেখেছেন। অন্য পূজারী এখনো পাওয়া যায়নি। তাই আমি মায়ের নিত্য পূজাটা কোন রকমে চালিয়ে নিচ্ছি। আর মন্দিরের চাবি তো বরাবরই আমার কাছেই থাকে। আমি বামুনের কথায় বিশ্বাস না করে কিছুটা বিরক্ত হয়েই নিজেই দ্রুত পদে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দেখলাম মন্দির বাইরে থেকে তালা বন্ধ। আমি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়ি। সূর্যটা ততক্ষণে উদাসীন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব উৎপাদকের বিশ্লেষণ 4.3-এর উদাহরণের 10টা উৎপাদক আছে। এই 10টা উৎপাদকের আমরা আজকে করব দ্বিতীয় পর্ব। আজকে আমাদের দ্বিতীয় পর্বে যে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক আমরা খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে করতে চেষ্টা করব। এখানে আমরা শিখব কিভাবে সূত্র প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, মিডল টার্ম কিভাবে করতে হয়, এগুলা নিয়ে আজকে আমরা শিখব। তো চলো বন্ধুরা, আমরা শুরু করতেছি। তো আজকে আমাদের 6 নম্বরের অঙ্কটি হচ্ছে x² - 3x, x² - 3x minus 28 এই হলো আমাদের প্রশ্নটা। আমরা এখন অঙ্কটা করব। এটা একটা মিডল টার্ম, অঙ্ক। তো মিডল টার্ম অঙ্ক আমরা করবো 4 সাতা, এখানে আছে কত, 28। তো আমরা লিখব 4 × 7 = 28। আর এখানে 7 আর 4 এর গুণ করে পাইছি আমরা কত, 28। আমরা যদি এখন 7 থেকে 4 মাইনাস করি, তাহলে আমরা কত পাইতেছি, 3। এই আমাদের এই 3 টিকতেছে, কেমন? তো এখানে একটা প্লাস মাইনাসের ব্যাপার সেপার আছে। আমাদের 7 হবে মাইনাসের আর প্লাস হবে 4-এর, কেমন? এই 4 × 7 = 28, আর 7 থেকে আমরা 4 বিয়োগ করলে পাই কত, এই 3। এটাই মিডল টার্ম। আমরা লিখব x² - 7x + 4x - 28। এখন লিখব, আমরা x কমন নিব। x কমন নিলে পাই x - 7, আমরা এই xটা কমন নিয়েছি, প্লাস 4 কমন নিব। 4 কমন নিলে পাই x - 7। আমরা যদি x দ্বারা 4 এর গুণ করি এটা পাই, আবার 4 দ্বারা 7 এর গুণ করলে 4 × 7 = 28 পাই। এখানে আমাদের দুইটা কমন রাশি আছে, x - 7, আমরা একটা কমন রাশি নিব, x - 7। আর এখানে আছে x + 4, আমি লিখব x + 4। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা আমাদের 7 নম্বরের অঙ্কটি করব। তো নাম্বার 7,
আমাদের 7 নম্বর অঙ্কটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 10। হ্যাঁ, এটা একটা মিডল টার্ম অঙ্ক। যারা মিডল টার্মে দুর্বল, বিশেষ করে যারা একটু দুর্বল স্টুডেন্ট, আপনারা এই মিডল টার্মগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি খুব সুন্দরভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। যদি প্রথম রাশিতে এখানে 2 কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা কি করব, এই 2 এর সাথে 10 গুণ করে নেব। তো আমরা কি পাইতেছি, 10 দুগুণে 20। আমরা কত পাইছি, 10 দুগুণে 10 ইন্টু 2, আমরা পাইতেছি কত, 20। 10 দুগুণে 20। এখন আমাদের এই 9 আমাদের বাড়ি করতে হবে। আমরা কীভাবে 9টা বাড়ি করব, আমরা 20 পাইলাম। 20-এর যদি আমরা লিখি 4 5 20, 4 ইন্টু 5, হ্যাঁ আমরা 20 পেয়ে গেছি। এখন যদি আমরা লিখি 4 প্লাস 5 ইকুয়াল 9, আমরা এই 9 পেয়ে গেছি। কেমন, এটা মিডল টার্ম। কারণ 10 দুগুণে আমরা 20 পাইছি। আবার 4 5 20, আবার 4 আর 5 আমরা যোগ করলে, 4 আর 5 যোগ করলে আমরা এই 9 পাইতেছি। কেমন, মিডল টার্ম। তো আমরা লিখব 2x স্কোয়ার প্লাস 4 5 20, 4x প্লাস 5x প্লাস 10। তো এখানে আমরা 2x কমন নিব। 2x কমন নিলে পাই x প্লাস 2 দুগুণে 4, 2। এখানে আমরা 5 কমন নিতে পারি। 5 কমন নিলে পাই x প্লাস 2। এখন আমরা গুণ করে দেখব, প্লাসে প্লাসে প্লাস 5x, 5 দুগুণে 10। এখন আমরা লিখব x প্লাস 2, 2x প্লাস 5। এই হলো আমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সার। এখন আমরা আমাদের 8 নম্বর অঙ্কটি করব, নাম্বার 8। আট নম্বরের প্রশ্নটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x সরি 3x স্কোয়ার প্লাস x মাইনাস 10। এটা হবে মাইনাস 3x স্কোয়ার প্লাস x মাইনাস 10। এই হলো আমাদের প্রশ্ন। এখন আমরা আমাদের অঙ্কটা করবো। এটা একটা মিডল টার্ম অঙ্ক। এখানে যেহেতু সংখ্যা আছে, তারপরে এই 10 আছে, আমরা লিখব 3 10 3 ইন্টু 10, 3 10 30। এখন আমাদের এখানে মাত্র একটা x আছে, এটা আমাদের বাই করতে হবে। তো আমরা কীভাবে বাই করব, 5 6 30, 3 10 30 পাইছি, আবার 5 6 30, আমরা 6 ইন্টু 5 লিখলাম 30। আবার 6 মাইনাস 5 করলে আমরা 1 পাই। এই 1 হচ্ছে আমাদের এই x। তো আমরা লিখব 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x মাইনাস 10। তো আমরা 3x কমন নিব। 3x কমন নিলে পাই x প্লাস 6। আমরা এখানে মাইনাস 5 কমন নিব, তো x প্লাস 6। আমরা এখানে কমন রাশিটা আগে নিব, x প্লাস 6। এখানে লিখব 3x মাইনাস 5। তার মানে এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, যেভাবে অঙ্কগুলো করতেছি, আশা করি সবাই বুঝতে পারতেছেন। কেউ না বুঝলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা পরবর্তী অঙ্কগুলোতে বুঝিয়ে দেব। তো এখন আমরা আমাদের 9 নম্বর অঙ্কটি করব, নাম্বার 9।
আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 23x প্লাস 33 এটা একটা মিডল টার্ম অঙ্ক। তো মিডল টার্ম অঙ্ক করে আমরা কি করব এখন দেখব। আমরা এই 4 দ্বারা এই 33 এর গুণ করব। যদি আমরা 33 এর গুণ করি 4 দিয়ে দেখি কত পাই। 3 4 12 2 3 4 12 1 13 132 পাইছি। হ্যাঁ, তো আমরা আবার এই 23 আর তো আমরা এইভাবে মিডল টার্মটা করব। বললাম 4 33 132 কেমন। আবার যদি আমরা এখানে আছে 23 তা 12 আর 12 24 তো 11 12 যদি গুণ করে 2 1 2 2 1 2 2 1 1 1 তো এখন আমরা পাইছি কত 132 কেমন। তো আমরা এভাবে সাজাবো 11 12 132 যেমন 4 33 132 আবার 11 ইন্টু 12 132 আবার 11 যোগ 12 আমরা 23 পাই। তো আমরা লিখব 4x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 11x প্লাস 33। তো এখানে আমরা 4x কমন নেব। 4x কমন নিলে পাই x মাইনাস 3 4 12 3 মাইনাস 11 কমন নিলাম। তো আমরা লিখব x মাইনাস 3। আমরা এটা গুণ করলে এটা পাই, এটা গুণ করলে 33 পাইতেছি। তো আমরা এখন লিখব x মাইনাস 3 4x মাইনাস 11। এই হলো আমাদের 9 নম্বরের অঙ্ক। এখন আমরা আমাদের 10 নম্বরের অঙ্কটি করব এবং সর্বশেষ অঙ্কটা করবো আর কি। তো নাম্বার 10। তো আমাদের 10-এর প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4। এই হলো আমাদের প্রশ্ন। এখন আমরা এটার মিডল টার্ম করব। মিডল টার্ম করতে পারি এইভাবে 9 আর 4 আমরা গুণ করব 4 9 36। আমাদের 9 পাইতে হবে। তো আমরা তো লিখি 3 12 36 12 ইন্টু 3 এটাও পাই 36। 12 থেকে আমরা মাইনাস 3 বিয়োগ করলে পাই 9। হ্যাঁ, এটা পেয়ে গেছে কেমন। তো আমরা লিখব 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস 3x মাইনাস 4। তো এখানে আমরা 3x কমন নিতে পারি। 3x কমন নিলে পাই 3 3 9 3x 3 4 12 4 প্লাস এখানে আমরা 3 কমন নিব। সরি 3x তো আমাদের লাগবে, তো আমরা 1 কমন নেব। 1 কমন নিলে পাই 3x মাইনাস 4। এখানে আমরা কমন রাশিটা আগে লিখব 3x মাইনাস 4 3x প্লাস 1। তো বন্ধুরা, এই হলো আমার 10 নম্বরের অ্যান্সার। তো আমরা 10টা পার্টে সবগুলো উৎপাদক শেষ করতে পারলাম। যার যেখানে সমস্যা আছে উপরে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়
আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দেব। তো বন্ধুরা, আজকে আমাদের অঙ্ক এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।